নিউজ 18 বাংলা আপনার সঙ্গে প্রতিশঙ্কর। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি গতকাল শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি বিজেপি ছেড়েছেন। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়নী ঘোষ তিনি বলছেন বিজেপি নারী বিদ্বেষী দল, তাই মহিলারা বিজেপি করতে পারছেন না। শুনুন সায়নী ঘোষ কি বলছেন। বিজেপিতে এমনিও মহিলাদের থাকা অসম্ভব একটি বিষয়, কারণ সব জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, স্নেহ এবং প্রোটেকশনের ছায়া থাকে না। এবং বিজেপি এট দি এন্ড অফ দ্য ডে একটি নারী বিদ্বেষী দল, যতই ওরা নানান কিছু বলার চেষ্টা করুক। এবং সেখানে ক্রমাগত মানুষের মহিলাদের থাকতে অসুবিধা হতেই হবে, এটা বাধ্য। আই উইশ শ্রাবন্তী অল দ্য ভেরি বেস্ট ফর হোয়াট এভার শি ডাজ ইন দ্য ফিউচার। সায়নী ঘোষের মন্তব্যের জের টেনে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি? তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা। সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে পুরুষ মনে করেন নাকি উনি? আমাদের 4-5জনকে রাজ্যপাল করেছি আমরা, মহিলা সারা দেশে। দেখুন, প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী মহিলা হয়েছেন। কেউ কল্পনা করতে পারছে? ওনারা যাকে মহিলা ভাবেন, নেতৃত্ব তো নিজেকে মহিলা ভাবেন না। টিএমসিতে একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। পাল্টা কুণাল ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি বলছেন দিলীপ ঘোষ পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম পাওয়ারকে স্বীকৃতি দিচ্ছেন। শুনুন। দিলীপ বাবু আসলে অবচেতন মনে মমতাদির যে সুপ্রিম পাওয়ার মমতা ব্যানার্জি, সেই নারী শক্তিটার যে স্বীকৃতি, সেটাই তিনি কটাক্ষ করতে গিয়ে ওনার সাবকনসিয়াস মাইন্ডে যে মমতাদির সুপ্রিম পাওয়ার, যে পাওয়ারের কাছে নরেন্দ্র মোদীর ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, যে পাওয়ারের কাছে অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, যে পাওয়ার কাছে সম্মিলিত বিজেপির ডেলি প্যাসেঞ্জারই হেরে যায়, তাকেই তিনি স্বীকৃতি দিয়ে ফেলেছেন সাবকনসিয়াস মাইন্ডে। দিলীপ ঘোষ যেভাবে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এ নিয়ে প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। নন্দিনী, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দিলীপ ঘোষ কটাক্ষ করছেন। তিনি কি বলছেন যে তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা। তাহলে কোথাও পুরুষদের অপমান নয়? না, আমি একটা যা কুণালদার কথা যা শুনলাম, তাতে কিন্তু আমি একটা অন্য কথা বলবো। কারণ এমনিতেও না আমাদের এখানে কোনো পুরুষকে যখন মহিলা বলা হয় তখন সেটাকে সাধারণত অপমান বলা হয়। আর যখন দেখবেন, যখন কোনো মহিলাকে বলা হয় না, বা কোনো মেয়েকে যে তুমি একটু টমবয় গোছের, বা বাবা এ তো একাই 10 জন পুরুষের সমান, তখন কিন্তু সেটা প্রশংসাসূচক অর্থে ধরা হয়। এবং কুণালদাও কিন্তু সেটা বলে নিলেন। অর্থাৎ কুণালদা বলছেন যে দিলীপ ঘোষ অন্যভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুপার পাওয়ারকে স্বীকার করলেন। তাহলে এই যে এত সমানাধিকারের লড়াই মহিলারা করছেন না, বলছেন আমরা নারী পুরুষ সমান, এখানে কিন্তু নন্দিনী একটা বিষয় আপনাকে একটা বিষয় জানিয়ে দিই। দিলীপ ঘোষ তিনি বলেছেন এই কথা, এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে একজনই পুরুষ, বাকি সব মহিলা। হ্যাঁ, আমি আপনাকে তো এটাই বলতে চাইছি। তো সেটাও কিন্তু কুণালদা প্রকারান্তরে স্বীকার করছেন। কারণ উনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সুপার পাওয়ারকে উনি স্বীকার করে নিলেন। তাহলে উনিও কি এটা বলতে চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে এত কাজ করেন, তাহলে কি প্রকারান্তরে সেটা মহিলাদের কাজ নয়? কারণ একজন মহিলা হিসেবেই এত কিছু করতে পারেন। তো তার সুপার পাওয়ার আছে কি না আছে সেটা বড় কথা নয়। তিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি মহিলা হিসেবেই এগুলো করতে পারেন। এর মধ্যে তার পুরুষ সমাজ প্রয়োজন পড়ে না। তো কিন্তু উনি তাহলে তো এটা স্বীকার করছেন যে সুপার পাওয়ার স্বীকার করে নিলেন, তার মানে পুরুষ মানুষের সুপার পাওয়ার থাকে। তাহলে উনি কেন এটা বলতে পারলেন না যে একজন মহিলা হিসেবেই উনি এগুলোর জন্য উপযুক্ত? তার জন্য সুপার পাওয়ারের তো কিছু নেই। অর্থাৎ এটা কি পুরুষ মানুষের সুপার পাওয়ার, যেটা দিলীপ ঘোষ স্বীকার করে নিয়েছেন? তাহলে আমার কিন্তু এটাই বক্তব্য যে মহিলাদের পুরুষ বলা হলে সেটা কিন্তু প্রশংসা সূচক বলা হয়ে যায়, কিন্তু পুরুষকে মহিলা বললে কিন্তু সেটা আমাদের এখানে হাস্যকর জায়গায় দাঁড়ায়। তাহলে আমরা কিন্তু নিজেরা খুব হিসেবটা ভুলিয়ে ফেলি। ধন্যবাদ নন্দিনী। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে, আর সে নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষের বক্তব্য বিতর্কে ঝড় তুলেছিল। শোনাবো দিলীপ ঘোষের এই বক্তব্য। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এদিকে দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের মধ্যে তরজা চলছেই, কারণ তথাগত রায় তিনি একের পর এক টুইট করছেন, বিস্ফোরক মন্তব্য করছেন, তাও তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না দল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। কেউ কেউ পদে থেকে পার্টির দায়িত্ব নিয়ে যদি কোনো ধরনের ডিসিপ্লিন ভাঙে, কথা বলে, সেটা তো পার্টির বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছে, রাস্তায় বলছে, অনেকে সাপোর্টাররা অনেক কিছু বলছে ভোটের পরে। তো
তাতে লোকে অত গুরুত্ব দেয় না, করে না। সেই জন্য পদাধিকারীরা যদি এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করেন সেটা সংগঠনের পক্ষে ক্ষতিকারক, বাকিদের পক্ষে উদাহরণ হয়ে যায়। সেই জন্য হয়তো পার্টি ডিসিশন নিয়েছে এরকম। কিন্তু প্রাক্তন রাজ্যপাল ওনার বক্তব্যের একটা পার্টিতে কার গুরুত্ব আছে, পার্টির কে পদাধিকারী, নীতি কে বানাচ্ছে তার উপর নির্ভর করছে। পদাধিকারী হিসাবে থেকে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলে তাকে পদ থেকে মুক্ত করবে, যারা কোনো কিছুতে নেই তাদের কোথায় মুক্ত করবে। গুরুত্ব নেই দলে। আমি জানি না কার কি গুরুত্ব আছে, পার্টি যারা ডিসিশন নিয়েছে ওটা ঠিক। এদিকে তথাগত রায়ের প্রতিক্রিয়া পেয়েছে তিনি। দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টাকা দেওয়ার অভিযোগ তথাগত রায়ের। উনি যা ইচ্ছে বলবেন সে সম্বন্ধে আমার কিছু বলবার নেই। গণতান্ত্রিক দেশ। খালি একটা কথা বলি যে সত্যটা কখনো মুছে যাবে না, সত্য সত্যই থাকবে এবং তা শেষ পর্যন্ত প্রকাশ পাবে। এই নগরীর নটিরা যাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছিলেন, তারা তো লুকিয়ে লুকিয়ে বিজেপিতে ঢোকেননি। তাদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে বিজেপি, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। কত কোটি সেটা আমি জানি কিন্তু বলছি না। এই জিনিসটা তো বললে পরে কি মানে এই জিনিসটা বললে পরে সেটাকে যদি দিলীপ ঘোষ গুরুত্ব না দেন তাহলে কি এটা মুছে যাবে? আদৌ যাবে না। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি প্রার্থী পদে কোটি টাকা নিয়ে লেনদেন এবং তা সিবিআই তদন্তে দাবি করছে তৃণমূল। শুনুন। তথাগত রায় প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, তিনি ভোটের আগে এই বিপুল টাকার লেনদেনের কথা বলছেন। অবিলম্বে সিবিআই এবং ইডির মামলা দরকার, পিএমএলএ ভায়োলেট হচ্ছে। তথাগত রায় স্বীকার করছেন বিধানসভা নির্বাচনের আগে দিলীপবাবু সব মহিলা পুরুষ পরে সামলাবেন, আগে বলুন। শ্রাবন্তী ইস্যুতে বলতে গিয়ে তথাগত রায়ের মুখ থেকে বেরিয়েছে যে উনি জানেন, অপরিসীম শব্দটা ব্যবহার করেছেন, অপরিসীম টাকার ব্যবহার হয়েছে লোক নিতে, ভোটে। তার তদন্ত চাই। আমরা যেটা এতদিন বলে আসছিলাম বিজেপি টাকার ফোয়ারা ছুটিয়েছে বিধানসভা ভোটে, সেটা তথাগত রায় বলেছেন। বিজেপি প্রার্থী পদে কোটি টাকা লেনদেন নিয়ে তথাগতর অভিযোগের প্রেক্ষিতে কুণালের পাল্টা মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। তিনিও তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ করছেন। শুনুন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটেন, শুধু তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স গুলো বলবেন, ওই ফ্লেক্সের শুধু ফ্লেক্স ছবি কাট আউট, এর মূল্যবান কত, এটা বিচার করলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অর্থের কত প্রবেশ এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন। যেরকম ভাবে তদন্ত করতে পারেন, সিআইডি তদন্ত করতে পারেন, ইডি তদন্ত করতে পারে, সিবিআই তদন্ত করতে পারে, স্পেশাল ভিজিলেন্স টিম তদন্ত করতে পারে, স্টেটের ভ্যালুয়ার গিয়ে বিজেপি তদন্ত করতে পারে, আমাদের দরজা খোলা। এবার ত্রিপুরার দিকে নজর দেব, কারণ আগরতলায় সেখানে ফের আক্রান্ত তৃণমূল। শহরের 33 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। আবির ঘোষাল রয়েছেন। আবির, গত কয়েকদিন আগে দেখলাম 48 নম্বর ওয়ার্ডে সেখানে হামলার অভিযোগ উঠেছিল, এবার 33 নম্বর ওয়ার্ডে সেখানে ঠিক কি হচ্ছে, কি অভিযোগ? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ত্রিপুরাতে যে অশান্তি সেটা বন্ধ হলো না এবং দেখতে পাওয়া যাচ্ছে যে 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে প্রচার যে সভা ছিল সেটাতে যে ধরনের ব্যানার, পোস্টার, ফ্লেক্স ব্যবহার করা হয়েছিল, পতাকা, সমস্ত কিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল। তো ইতিমধ্যেই যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন। তাদের অভিযোগ যে পুলিশ তাদের কথা শুনছে না, অভিযোগে গ্রহণ করছে না। সেই যে অবস্থাতে সেখানে মঞ্চ রয়েছে সেখানেই তারা এই মুহূর্তে সভা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ধন্যবাদ আবির। গত 3-4 দিন ধরে এখানে যত এই ওয়ার্ডের মধ্যে যত ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছি সবগুলিকে তুলে নেওয়া হচ্ছে। গতকালকেও লাগিয়েছি, এই দেখতে পাচ্ছেন সবগুলিকে একসঙ্গে তুলে নিয়ে এসে রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা পুড়িয়ে সবগুলিকে নষ্ট করে ফেলেছে। মানুষকে ভয় পেয়ে এরকম কাজগুলি করছে। তারা দেখতে পাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সমর্থক বাড়ছে, এই জন্য তারা এইগুলি করছে। বিধানসভা ইতিমধ্যে যে অভিযোগ উঠে আসছে, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হাসান দৌলতনগরের পঞ্চায়েতে শিয়ালের হানায় আহত হন 45। শিয়াল নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি বিধায়কদের।
দৌলতনগর পঞ্চায়েতে সেখানে শিয়ালের হানায় ৪৫ জন আহত হয়েছিলেন। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি অভিযোগ করছেন যে তাজমুল হাসান তিনি অভিযোগ করছেন যে শিয়াল নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নিতে হবে। প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো তার থেকে। উজ্জ্বল, দেখো, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন আজকে বিধানসভার অন্দরে অভিযোগ করেন যে সেখানে দৌলতনগর পঞ্চায়েতের হরদমনগর গ্রামে সেখানে প্রচুর শেয়াল এসে পড়েছে কালকে, এবং তারপর থেকেই তারা বিভিন্ন লোককে আক্রমণ শুরু করে। ইতিমধ্যেই ৪৫ জন সেই আক্রমণের শিকার হয়েছে এবং এখনো পর্যন্ত সেখানে ওই শেয়ালরা রয়েছে। ফলত আরো যত সময় যাবে সেখানে আরো অনেক মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ওখানকার মানুষ খুবই আতঙ্কিত। ফলত বন দপ্তরকে দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, শেয়াল ধরার জন্য উদ্যোগ নিতে হবে, একই সঙ্গে ভ্যাকসিন দেওয়ার জন্য যে পদক্ষেপ সেটাও করতে হবে। তার কারণ ওখানকার মানুষ যে রয়েছে তারা প্রচন্ড আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে এবং এত শেয়াল ওখানে রয়েছে সেগুলোকে সরানোর জন্য যারা ওখানকার অঞ্চলের মানুষ তারা যথেষ্ট নয়। ফলত সেখানে বড় উদ্যোগ না নিলে সেখান থেকে শেয়ালগুলোকে দ্রুত সরানো যাবে না। তাই বন দপ্তরকে দ্রুত সেই শেয়াল সরানোর জন্য দাবি জানিয়েছেন বিধায়ক। একেবারে উজ্জ্বল। দৌলতনগর পঞ্চায়েতে সেখানে শিয়ালের হানায় ৪৫ জন আহত হয়েছেন, এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি করা হচ্ছে। আমার বনমন্ত্রীর কাছে দাবি যে সেখানে আরও বেশি বেশি করে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় এবং সে যে সমস্ত পরিবারের লোকরা জখম হয়েছে তারা যেন কিছু আর্থিক সাহায্য পায়। বন দপ্তরের লোকরা যে সেই শিরগালদেরকে যেন ধরার ব্যবস্থা করে, এটাই আমার দাবি। প্রচুর শিয়াল আছে, সেই শিয়াল প্রায় ৪৫ জনকে জখম করেছে। এটা একটা তাজ্জব ঘটনা, এই ধরনের ঘটনা আমরা আজ তক দেখিনি। তাজমুল হোসেন তার বক্তব্য শুনলাম, তিনি বিধানসভায় এসে অভিযোগ করেছেন এবং শিয়াল নিয়ে অভিযোগ করছেন যে শিয়ালের হানায় বেশ কয়েকজন জখম হয়েছেন, প্রায় ৪০ থেকে ৪৫ জন জখম হয়েছেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছেন তিনি। দৌলতনগর পঞ্চায়েতে সেখানে শিয়ালের হানায় প্রায় ৪৫ জন আহত হয়েছেন, এই বিষয়টি নিয়ে বিধানসভায় অভিযোগ করলেন তাজমুল হোসেন। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতা প্রস্তাব, এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো আমরা। বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল। আমরা জানি বিএসএফ এর যে সীমা সেটি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে অরূপ দত্ত রয়েছেন আমার সঙ্গে। অরূপ, ঠিক কি প্রস্তাব আনতে চলেছে শাসক দল? দেখো, এই নিয়ে বিধানসভায় একটা সর্বদলীয় প্রস্তাব সর্বসম্মত করার চেষ্টা শুরুতেই হয়েছিল এবং সেই মতো সিদ্ধান্ত হয়েছিল যে চলতি অধিবেশনেই এ নিয়ে একটি প্রস্তাব বিধানসভায় পাশ করা হবে এবং কেন্দ্র বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করানোর লক্ষ্যে শাসক দল সরকার এটা বিধানসভায় অধিবেশনে একটা নির্দিষ্ট দিন বরাদ্দ করে করার কথা ছিল। সেটি আগামী ১৭ তারিখে সেই প্রস্তাব আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এখন যেটা তুমি জানো যে ইতিমধ্যেই এই ব্যাপারে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এখানে এসেছেন, সেই বিএসএফ সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে দিল্লিতে রাজ্যপাল গিয়েছেন, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছেন এবং নির্বিধা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই বিএসএফ সংক্রান্ত বিষয় নিয়েই সেখানে কথাবার্তা হবে। ফলে সার্বিকভাবে যখন এই পরিস্থিতি গোটা দেশে এবং বিভিন্ন পাঞ্জাব ইতিমধ্যে এই ধরনের একটি প্রস্তাব পাশ করেছে, কেন্দ্র বিরোধী একটি প্রস্তাব পাশ করেছে, ফলে বিজেপি শাসিত গুলো গোটা দেশে এই যে বিএসএফ এর সীমা বৃদ্ধিকে যেভাবে দেখছে তাদের রাজ্যে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে যেটা বিপজ্জনক বলে মনে করছে, সেই একই দৃষ্টিভঙ্গি নিয়ে এখানেও রাজ্যে বিধানসভায় শাসক দল একই রকমের একটি প্রস্তাব পাশ করাতে চলেছে। কিন্তু ওই দিন ওই বিধানসভার অধিবেশনে বিরোধী দল উপস্থিত থাকবে, তারা কি ভূমিকা নেয়, রাজ্য বিধানসভায় তাদের কি ভূমিকা নেয়, সেটাই এখন। ধন্যবাদ অরূপ।
দক্ষিণদারিতে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, 6টি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য দমকল কর্মীরা সদা তৎপর ছিলেন। 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। তারপর রাস্তায় দেখি এটা কিন্তু পুরো আমি খবর পেয়েছি 10:15 নাগাদ। সঙ্গে সঙ্গে আমরা ফায়ারে খবর দিই, তারপর মিনিট 5-এর মধ্যে আমি উপস্থিত হই। তারপর 5 মিনিট পরে ফায়ার দমকল চলে আসে। টোটাল 3টে গাড়ি এসছে। তো আমরা এসে দেখি প্রচণ্ড হারে আগুন বেরোচ্ছে। জায়গা এখন টোটালি কন্ট্রোলে আছে। এখানে প্লাস্টিকের প্যাকেটের উপরে প্রিন্টিংয়ের কাজটা হতো এখানে। পরে ভিতরে অনেক ওই কেমিক্যালের ডিব্বা ছিল, মেশিন ছিল অনেক, সেখান থেকেই ফায়ারটা লেগেছে। প্রচন্ড আতঙ্ক বলছি তো দাদা। এই আগে কারখানা আগে আগুন লেগেছে, এখন বিল্ডিং হওয়ার আগে আগুন লেগেছিল। বিল্ডিং আমরা উঠলাম, ওটা থাকলাম, কারখানা তৈরি হলো। এই দুটো চিমনি দেখতে পাচ্ছেন, এই চিমনি আগে ছোট ছিল। এই নতুন চিমনি দুটোর জন্য আমরা জানলা খুলতে পারি না, এত গন্ধ। রাত্রি 10:30, 11টার জানলা খোলা যায় না, শুধু চিমনির গন্ধে। প্রচন্ড আমার মাকে কোলাতে নামিয়েছি আমি, মাকে নামে আমি ছাদ থেকে জল ঢেলেছি আমি গিয়ে বালতি করে ট্যাঙ্ক থেকে। এখানে আমার 5টা ইঞ্জিন কাজ করেছে ওয়াটার রিলে সিস্টেমে। এখানে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন খুব ন্যারো একটা প্যাসেজের মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। এখানে হিউজ কোয়ান্টিটি অফ প্লাস্টিক মেটেরিয়ালস ছিল, প্লাস্টিক প্রিন্টিং মেশিন ছিল, থিনার ছিল, ওয়াক্স ছিল, ঠিক আছে, তার কেমিক্যালস ছিল বিভিন্ন কন্টেনারে। ফলে ফায়ারটা এখন টোটালি এক্সটিংগুইশড। আমরা টোটালি ফায়ারটা খবর সরাসরি ছুটে এসেছি। ফায়ারটাকে চারিপাশ থেকে অ্যারেস্ট করে নিয়েছি। আশেপাশে বাড়িতে জাস্ট একটুখানি আঁচ গেছে, কিন্তু কোনো রকম কোনো আশেপাশে বাড়িতে আগুন লাগেনি। 10টার কিছু আগে আগুন লাগে দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদারির এই কারখানা। এই যে আপনারা দেখছেন পেছনে প্লাস্টিকের যে একটা কারখানা, প্লাস্টিকের এখানে ডিজাইন হতো, অর্থাৎ প্লাস্টিকের বিভিন্ন ব্যাগ বা তার উপর যে লেখা, সেই লেখা হতো, এখানে কেমিক্যাল মজুদ রাখা হতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে কারখানার ঠিক ওপরেই 2টি চিমনি রয়েছে এবং ওই চিমনি দিয়ে প্রতিনিয়ত দূষণ নিশ্চিত হতো। এবং পেছনে যে আবাসিকরা রয়েছেন তারাও এই প্রতিদিন সারা বছর এই দূষণ। আজকে যখনই এই কারখানায় আগুন লাগে এবং তারপরই আতঙ্কিত হয়ে পড়েন যারা বাসিন্দা, তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবং এই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ার পর দমকলের 6টি ইঞ্জিন আসে, 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নিয়ন্ত্রণ হলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রকাশ করছেন যে এই যে স্থানীয় আবাসিক এলাকা, সেখানে কি করে এই কারখানা অনুমতি পায়, সেটা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ করছেন। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক মণ্ডলীর সদস্য প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কারখানার অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে রাখা হবে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। এদিকে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের নরঘাটে সেখানে যাত্রীবাহী বাস এবং সবজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে, 13 জন আহত হয়েছেন। আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে চণ্ডীপুরের নরঘাটে। সেখানে একটি বাস এবং সবজি বোঝায় গাড়ির মধ্যে সংঘর্ষ, 3 জনের মৃত্যু হয়েছে। চা খাচ্ছিলাম, চা খেতে খেতে দেখলাম বাসটা দুরুম করে মেরে দিচ্ছে। ওর অবস্থা যখন খারাপ, তখন আমরা এসে ওই ড্রাইভারটাকে আর ওর যে গাড়ির মালিক ছিল ওকে আমরা মারুতি করে তুলে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। মানে আবার এসে নরঘাটে তিনজনকে পুরা মানে 3টে গাড়ির জন্য ধাক্কা মেরে সে ড্রাইভারটা মারা গেছে। আর কিছু লোক বাকি ছিল, তমলুক নিয়ে গেছে। খেজুরি হাওড়া রুটের একটি বাস ওই ট্রলারটাকে ওভারটেক করে যাওয়ার সময় অন্য দিক থেকে একটি সবজির গাড়ির সাথে তার ধাক্কা লাগে। সেই টাইমে মেবি যিনি ড্রাইভার ছিল তার সেন্সলেস হয়ে যায়। তারপর ড্রাইভার গাড়ি কন্ট্রোল না করতে পারে আরও 2-3টে গাড়িকে ধাক্কা দেয়। তারপরে সিচুয়েশন খুব ডিটোরিয়েট করে যায়। সবজি গাড়ি দুটো ছিল, তার মধ্যে যারা ছিল, এবং বাসের কিছু প্যাসেঞ্জার ইনজিওর্ড হয়েছে। এখনও তাদের ডিটেল জানা যায়নি, কারণ তাদের অবস্থা খুব সিরিয়াস হয়েছে। আমরা খোঁজখবর দিয়ে দেখছি যে তারপরে বাকিরা দেখে তাদের বাড়িতে যোগাযোগ করবো। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব। বাড়ি সাজান, আপনিও সাজুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে? মাইথান স্ট্রং মানে
মাইথান নির্মাণের মানদণ্ড। রাজ্যে স্কুল খোলা নিয়ে জলগড়ায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। অভিযোগ করেন পড়ুয়াদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই স্কুল খুলছে রাজ্যে। এই অভিযোগ অবশ্য খারিজ হয়ে গেল হাইকোর্টে। আদালত বুঝিয়ে দিল স্কুল খোলা নিয়ে তারা হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, এই জনস্বার্থ মামলার কোনো যৌক্তিকতা নেই। অভিভাবকরা আদালতে এলে তাও একটা যুক্তি থাকতো। স্কুলে ক্লাসের সময়সীমা কি হবে তা জনস্বার্থ মামলার বিচার্য নয়। অভিভাবকদের কোনো সমস্যা হলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন। 16ই নভেম্বর থেকে স্কুল খুলছে, কিন্তু এই জায়গায় একটাই বলে রাখা ভালো, যারা ইন্টারেস্টেড হবে তারা স্কুল করবে, যারা ইন্টারেস্টেড হবে না তারা স্কুলে না গেলেও কোনো রকম অসুবিধে আমার মনে হয় তারা যদি কর্তৃপক্ষের কাছে আবেদন করে তাদের এগেনস্টে কোনো রকম কোয়ার্টশিপ স্টেপ নেওয়া হবে না। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে তারা এই বিষয়টিতে সরকারের সঙ্গে সহমত পোষণ করেছেন, মুখ্যমন্ত্রী সদিচ্ছাকে তারা বুঝতে পেরেছে। এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, দেশের প্রায় সব রাজ্যেই স্কুল খুলে গেছে। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে স্কুল চালু হয়ে গেছে। এ রাজ্যেও কোভিড বিধি মেনে স্কুল খোলার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, ক্লাস হবে 5 ঘন্টা 50 মিনিট, 10 মিনিট করে কোভিড ক্লাস হবে। ক্লাস চালুর পর কোনো সমস্যা হলে রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারে স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে স্কুল খোলার সরকারি বিজ্ঞপ্তি ঘোষণার পরেই স্কুলে শুরু হয়ে গেছে স্যানিটাইজেশনের কাজ। কিভাবে স্কুল চলবে তা নিয়েও নির্দেশিকা জারি করেছে রাজ্য। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের 15% পড়ুয়া উপস্থিত থাকবে। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে সকাল 10:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। সকাল 9:30টার মধ্যেই পড়ুয়াদের স্কুলে আসতে হবে। দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। সকাল 10:30টার মধ্যেই স্কুলে আসতে হবে পড়ুয়াদের। এক বেঞ্চে দুজনের বেশি বসা যাবে না। শিক্ষক বা পড়ুয়াদের মাস্ট। টিফিন ভাগ করে খাওয়া চলবে না। নিউজ 18 বাংলা। এর আগে নগরের নটি বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। ফের একবার সেই একই কটাক্ষ, পাশাপাশি এবার নিশানা করলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে। এই সব তারকাকে দলে নেওয়ার জন্য নিশানা করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে এবং কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়কে। শ্রাবন্তীর মতন পদার্থদের ওরাই দলে আমদানি করেছিলেন, অপরিসীম টাকা দিয়েছিলেন। যারা দিয়েছিলেন তারা এখন জবাবদিহি করুন। আবারও আসরে তথাগত রায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরেই তার দাবি, এমন অভিনেতাদের যারা বিজেপিতে এনেছিলেন তারাও দল ছাড়